বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান সম্মান চতুর্থ বর্ষের প্রিয় ছাত্ররা, আমরা আধুনিক রাষ্ট্রচিন্তা এই কোর্সের সাথে পরিচিত হব আজকের ক্লাসে। সাথে রয়েছে আমি ফারজানা সুলতানা, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। প্রিয় ছাত্ররা, যতটুকু ভালো থাকা যায় এই দুর্যোগে, এই মহামারীতে যতটুকু নিরাপদ থাকা যায় সেভাবেই আমাদের সময়ের প্রয়োজনে সাড়া দিয়ে অনলাইন ক্লাস চালু করতে হয়েছে। তোমাদের স্বাগত জানাচ্ছি আধুনিক রাষ্ট্রচিন্তার এই ক্লাসে। প্রিয় ছাত্ররা, প্রথম বর্ষ থেকেই তোমরা রাষ্ট্রচিন্তার সাথে পরিচিত হতে শুরু করেছো। রাষ্ট্রচিন্তার যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এগুলির সাথে ধারাবাহিকভাবে আমরা পরিচিত হয়েছি। এবারে চতুর্থ বর্ষে আমাদের জন্যে বিশদ আকারে বিশ্লেষণধর্মী আলোচনা আধুনিক রাষ্ট্রচিন্তাকে নিয়ে। তোমরা জানো যে মানুষ সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানে যুক্ত থেকে জীবনযাপন করে। মনে আছে তো নিশ্চয়ই এরিস্টটলের সেই কথাটি, ম্যান ইজ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল বিং। বাস্তবে মানুষের জীবনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল দিক নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা যে প্রতিষ্ঠানটি পালন করে সেটি হচ্ছে রাষ্ট্র। আর এই রকম বাস্তবতার প্রেক্ষিতে মানুষের রাষ্ট্র সম্পর্কীয় বিষয়গুলি বোঝার যে অনুসন্ধান প্রচেষ্টা, সেইটি আসলে রাষ্ট্রচিন্তা। বুদ্ধিমান মানুষ বিশ্লেষণ করার চেষ্টা করে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলি ও কাজগুলি এবং সর্বাপেক্ষা সুন্দর ও গ্রহণযোগ্যভাবে রাজনৈতিক অস্তিত্ববান হয়ে ওঠার চেষ্টা করে। এই চেষ্টায় যে বুদ্ধিবৃত্তিক অনুসন্ধান, সেইটি হচ্ছে রাষ্ট্রচিন্তা। অর্থাৎ মূলত রাষ্ট্রচিন্তা কিন্তু রাষ্ট্রের গঠন, প্রকৃতি, উদ্দেশ্য, কার্যাবলী এগুলি নিয়ে আলোচনা করে, যেগুলি সময় থেকে সময়ে পাল্টে যায়। বার্কার বলেছিলেন এভাবে, পলিটিক্যাল থিওরি ইজ দ্য স্পেকুলেশন অফ পলিটিক্যাল থিঙ্কার্স which may be remote from actual fact of the time. Political thought is the immanent philosophy of the whole age. প্রিয় ছাত্ররা, আমরা এই যে রাষ্ট্রচিন্তার প্রাথমিক পরিচিতিমূলক ক্লাস, সেখানে আরেকবার স্মরণ করি। প্রথম বর্ষেও আমরা কিছুটা তোমাদের বলেছিলাম যে আলোচনার সুবিধার্থে রাষ্ট্রচিন্তার অগ্রগতিকে বিভিন্ন যুগ বিভাগ, বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে এভাবে আলোচনা করা হয়। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং মাস্টার্সে আগামীতে তোমরা যেটি পড়বে সেটি হচ্ছে রাষ্ট্রচিন্তার সাম্প্রতিক কাল। তো এই যে চারটি স্তর, প্রিয় ছাত্ররা, প্রাচীন যুগ রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে শুরু হয়েছিল মূলত 469 খ্রিস্টাব্দ থেকে, সক্রেটিসের সময়কালটা থেকে শুরু করে পরবর্তীতে এরিস্টটল পর্যন্ত গ্রিসীয় নগর রাষ্ট্রভিত্তিক যে চিন্তা, তার থেকেই পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার সূচনা পর্ব। আসলে গ্রিকদের মাধ্যমেই রাষ্ট্রচিন্তার সূচনা আর সমৃদ্ধি ঘটে, বার্কার বলেছিলেন। এবং গ্রিসীয় নগর রাষ্ট্রের যে পতন, তারপর থেকে আধুনিক জাতীয় রাষ্ট্রের জন্মের পূর্ব পর্যন্ত যে দীর্ঘ সময়কাল, সেই সময়কালটি হচ্ছে রাষ্ট্রচিন্তার মধ্যযুগ। এটি সম্পর্কে তোমরা আগেই বোধহয় শুনেছিলে যে মধ্যযুগের এই সময়কালটিকে একটি ব্যারেন টাইম বলা হয়। অর্থাৎ রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে খুব বেশি উল্লেখযোগ্য বিষয় আমরা আসলে মধ্যযুগে পাইনি। শুধু রাষ্ট্রচিন্তা কেন, বলা যায় যে মুক্ত চিন্তার ক্ষেত্রে এক ধরনের বন্ধ্যাত্ব কাজ করছিল সমগ্র ইউরোপে বা পাশ্চাত্য দেশগুলিতে এই মধ্যযুগে। তো এর পরবর্তীতে যে আধুনিক যুগ, সেটি আসলে আমাদের ফোকাস পয়েন্ট, যেটির সূচনা হয়েছিল দৃষ্টিভঙ্গির পরিবর্তন আর প্রতিষ্ঠানের পরিবর্তনের মধ্যে দিয়ে পঞ্চদশ শতকের শুরুতে
বস্তুত মানুষের মন অনেকটাই যুক্তিবাদী হয়ে ওঠে, প্রতিটি বিষয়কে তারা সমালোচনার দৃষ্টিতে দেখতে থাকে, যাবতীয় বৌদ্ধিক চিন্তাধারা নতুন পথ ধরে অগ্রসর হয়। প্রিয় ছাত্ররা, সাধারণভাবে যদি আমরা বলতে চাই তাহলে ইউরোপীয় রেনেসাঁস সূচনা লগ্নে আধুনিক রাষ্ট্র দর্শনের জন্ম। এবং এই যে আধুনিক রাষ্ট্র দর্শনের যে বিষয়টি, সেটি যদি আমরা একটু ব্যাকরণগতভাবে বুঝতে চাই তাহলে এই যে মডার্ন কথাটি, সেটি এসেছে ইংরেজি মোড থেকে, যার অর্থ পদ্ধতি বা প্রক্রিয়া। যে চিন্তাধারা লক্ষ্য ও পদ্ধতিগত দিক থেকে প্রাচীন ও মধ্যযুগীয় চিন্তাধারা থেকে পৃথক, তাকেই আমরা আধুনিক চিন্তাধারা বলে গণ্য করতে পারি। বস্তুত কতগুলি ঘটনা, কতগুলি প্রভাবক, এগুলির মধ্যে দিয়েই রাষ্ট্রচিন্তার এই আধুনিক যুগে আমরা চলে এসেছি। আমরা রাষ্ট্রচিন্তার আধুনিক যুগকে যদি বুঝতে চাই, যুগ বৈশিষ্ট্যকে বুঝতে চাই, তাহলে সেই অনুঘটক বা প্রভাবকগুলি সম্পর্কে আমাদের কিছুটা জানতে হবে। সেক্ষেত্রে এসো আমরা পরের স্লাইডে যাই। যদি এই বিষয়গুলি আমরা বুঝতে যাই তাহলে প্রথমেই যেটি চলে আসে প্রিয় ছাত্ররা, আমি একটু আগেই উল্লেখ করলাম, সেটি হচ্ছে রেনেসাঁস। বস্তুত পরিষদ আন্দোলনের মধ্যে দিয়ে যে রাজার ক্ষমতা বৃদ্ধি ও জাতীয় রাষ্ট্রের সূচনার যে পদধ্বনি, যা জনগণের যুক্তিবাদিতা আর ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ প্রতিষ্ঠায় সহায়তা করেছিল, সেই পরিষদ আন্দোলন গণতন্ত্রের বোধের সূত্রপাত করেছিল। পরবর্তীতে নবজাগরণের জন্ম এই আন্দোলন থেকে হয়েছিল এবং আধুনিক যুগের সূচনা পর্বও এটি। পরবর্তীতে মার্টিন লুথার এবং অন্যান্যদের সংস্কার আন্দোলন এই আধুনিক রাষ্ট্রচিন্তার পথকে প্রশস্ত করে এবং বাস্তব রাজনীতির প্রতিষ্ঠা হয়। যাই হোক, আমরা রেনেসাঁস সম্পর্কে বোধহয় আগে থেকেই কিছুটা জানি। রেনেসাঁসের শব্দগত অর্থ তো নবজাগরণ। তোমরা জানো যে আবিধানিক অর্থে রেনেসাঁস হচ্ছে শিল্প, বিজ্ঞান, কলা, সাহিত্য এগুলির বিকাশ। এই যে বিকাশ, সেটি আসলে জীবনের প্রায় সর্বক্ষেত্রে প্রভাব ফেলেছিল। আধুনিক রাষ্ট্রচিন্তার বিকাশ ও গতিধারা নির্ধারণে গুরুত্বপূর্ণ অনুঘটক এই রেনেসাঁস। আসলে আধুনিক যুগের সূচনা হয়েছে গির্জা ও সামন্তদের আধিপত্যের পতনের মধ্যে দিয়ে। মানুষ মধ্যযুগীয় কুসংস্কার আর ধর্মীয় প্রভাব থেকে ক্রমশ নিজেকে মুক্ত করে আলোর দিকে, চেতনা ও বুদ্ধিবাদিতা, বৌদ্ধিক প্রবণতা বিকাশের দিকে এগিয়ে যাচ্ছিল এ সময়। এবং এ সময়ে জন্ম নিয়েছিল একটি শক্তিশালী অর্থনৈতিক শ্রেণী, বুর্জোয়া শ্রেণী, যাদের সবচেয়ে বড় অবদান হচ্ছে উদারনীতিবাদ প্রতিষ্ঠা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজস্ব যুক্তিবাদিতার দ্বারা পরিচালিত হবে। এই বোধের উন্মেষের সাথে সাথে ব্যক্তি জানতে পেল যে তার স্বতন্ত্র সত্তা রয়েছে, সেটিকে সৃজনশীল কাজে লাগানো যেতে পারে। মানুষের এই যে অস্তিত্ব আর স্বাতন্ত্র্য আবিষ্কার, সেটি যে রেনেসাঁস থেকে এসেছে, সেটি সরাসরি কোনো রাজনৈতিক তত্ত্বের জন্ম দেয়নি, কিন্তু মানুষের মধ্যে গণতান্ত্রিক চেতনা বোধের উন্মেষ ঘটিয়েছিল। 19 শতকে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের যে বিকাশ, সেটির উৎস রেনেসাঁ। বস্তুত রাজনীতি, সমাজনীতি সকল ক্ষেত্রে ব্যক্তির স্বাধীন চিন্তাধারা প্রসারিত হয় এই রেনেসাঁসের ফলে। পরবর্তী এরই সাথে সাথে যে বিষয়টি এসেছে, কিছুটা তোমাদের ইতোমধ্যে বললামই, বুর্জোয়া ব্যবস্থার উদ্ভব। 16 শতকের থেকে শুরু হয় সামন্তবাদ থেকে পুঁজিবাদে সামাজিক রাজনৈতিক ব্যবস্থার উত্তরণ। আধুনিক যুগ শুরু হয়েছে সামন্ত প্রথার ভাঙনের মধ্যে দিয়ে। গেটেল বলেন
জাতীয় রাষ্ট্রের পুনর্গঠনের ফলে আভ্যন্তরীণ ক্ষেত্রে নানা পরিবর্তন দেখা দেয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে সামন্তবাদের ভাঙন, ব্যক্তি মর্যাদার সম্প্রসারণ, উদারনীতিক চিন্তাভাবনার আবির্ভাব, ব্যবসা বাণিজ্যের উন্নতি, যোগাযোগ ও এই বুর্জোয়া শ্রেণীর যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, এগুলি এর কারণ। প্রিয় ছাত্ররা, এই যে ব্যবসা বাণিজ্য আর যোগাযোগ বৃদ্ধি, সেটি আসলে এই যে এর যে নজিরবিহীন বিকাশ, সেটি সমাজে প্রভূত পরিমাণে সম্পদের সৃষ্টি হয়েছিল, যা একটি শ্রেণীর কাছে পুঞ্জীভূত হয়েছিল, যার নাম পুঁজিপতি বা বুর্জোয়া শ্রেণী। অর্থনৈতিক ক্ষেত্রে বিকাশ সমাজকে কর্মচঞ্চল করে তুলেছিল। শুধু যে তা নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গিকেও বদলে দিয়েছিল। মানুষের জ্ঞান পিপাসা বৃদ্ধি পেয়েছিল, স্বাধীন চিন্তা শক্তি এবং দৃষ্টিভঙ্গি আবির্ভূত হয়েছিল। উদারনীতিবাদের পত্তন এখান থেকেই, প্রিয় ছাত্ররা। এবারে আমরা আলোচনা করি সংস্কার আন্দোলন নিয়ে। এটি মূলত একটি ধর্মীয় আন্দোলন। খ্রিস্টান ধর্মের যে সংস্কার, সেইটির বিষয় নিয়ে এটি হয়েছিল। 1517 সালে মার্টিন লুথার উইটেনবার্গ গির্জার দরজায় যে সংস্কারের স্মারকলিপি ঝুলিয়ে দেয়, সেটি দীর্ঘকাল ধরে মানুষের মনে গির্জা আর পোপের বিরুদ্ধে যে ক্ষোভ পুঞ্জীভূত ছিল, সেটির বহিঃপ্রকাশ করে। ষোড়শ শতকের আরম্ভে গড়ে ওঠা এই আন্দোলন নবজাগরণ যে ধারা তৈরি করেছিল, অর্থাৎ ধর্ম নিরপেক্ষতার ধারা, তাকে ত্বরান্বিত করেছিল। ধর্মীয় সংস্কারের জন্য যে সমাজ সংস্কারও প্রয়োজন, সেই জিনিসটি সংস্কারকদের দৃষ্টি এড়িয়ে যায়নি। নাস্তিক ও নৈরাজ্য সৃষ্টিকারীদের শাস্তি দিতে প্রয়োজন বিপুল শক্তিসম্পন্ন রাজা, লুথার মনে করতেন। তার যে দুই রাজ্য তত্ত্ব, সেটি ধর্মতত্ত্ব ও রাষ্ট্রতত্ত্বে বিশেষভাবে খ্যাত। এই তত্ত্বের দ্বারা পরবর্তীতে ধর্ম ও রাজনীতির বিচ্ছেদ ঘটিয়ে জাতীয় রাষ্ট্রের ভিত্তি পোক্ত করেছিলেন ম্যাকিয়াভেলি। যাই হোক, এরপরে আমরা আলোচনা করি আরেকটি ঘটনা, ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব 1688 সালে যেটি ঘটেছিল। প্রিয় ছাত্ররা, এটি আধুনিক রাষ্ট্রচিন্তার একটি বড় প্রভাবক। এই বিপ্লবের ফলে শক্তিশালী রাজতন্ত্রের পতন হয়েছিল এবং তা বিজয় সূচিত হয়েছিল জনগণের প্রতিনিধিদের, অর্থাৎ পার্লামেন্টের, এবং জনগণের অধিকার ও স্বাধীনতার ক্ষেত্রে এক নতুন অবস্থা সৃষ্টি হয়েছিল। এই বিপ্লবের মাধ্যমে একটি উদারনীতিক চিন্তা ভাবনার প্রসার ঘটেছিল। প্রিয় ছাত্ররা, পরবর্তী যে ঘটনাটি, সেটি হচ্ছে শিল্প বিপ্লব। বস্তুত অষ্টাদশ শতকের শিল্প বিপ্লব গোটা সমাজে আমূল পরিবর্তন এনেছিল। রাষ্ট্রচিন্তা বিকাশেও এটি যুগান্তকারী একটি ঘটনা। দ্রুত বিকশিত শিল্প বিপ্লবকে সাহায্য করেছিল 18 শতকের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের দ্রুত বিকাশ। বিজ্ঞানের এখতিয়ার থেকে গির্জা ও রাষ্ট্রের হস্তক্ষেপ এখানে এই সময়ে কমিয়ে ফেলা হয়। রাষ্ট্রের কাজ হয়ে দাঁড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশের অনুকূল পরিবেশ সৃষ্টি। ফলাফল সম্পদ বৃদ্ধি, বাজার খোঁজ, উপনিবেশ সৃষ্টি। বস্তুত বিশ্বের রাষ্ট্রগুলির যে অর্থনৈতিক ক্ষেত্রে পরস্পর নির্ভরশীলতার সূত্র এই সময় থেকে পরিলক্ষিত হয়। প্রিয় ছাত্ররা, এরপরে আমরা একটি কথা একটু তোমাদের বলে নিই যে এই শিল্প বিপ্লব থেকেই অবশ্য পরবর্তীকালে যে সম্পদের অসাম্য বৈষম্য ঘটেছিল, তার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান রাষ্ট্রচিন্তায় যুক্ত হয়েছিল সমাজতন্ত্রবাদ। সেটি আমরা পরে আলোচনা করছি বৈশিষ্ট্যের মধ্যে। প্রভাবক হিসেবে আরেকটি যেটি বড় ঘটনা, সেটি হচ্ছে ফরাসি বিপ্লব। প্রিয় ছাত্ররা, 1789 থেকে
1799 সাল পর্যন্ত ফ্রান্স উত্তাল হয়ে উঠেছিল এই বিপ্লবের। প্রথম বর্ষে যখন তোমরা রুশোকে পড়েছ, তখন এই ফরাসি বিপ্লবের কথা তোমরা জেনেছ, যে বিপ্লবের বাইবেল বলা হয় রুশোর দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটি। বস্তুত রুশো, ভল্টেয়ার এবং আরও অনেক চিন্তাবিদের যে চিন্তা, সেটি সাধারণ মানুষকে এতটা উদ্দীপ্ত করেছিল যে রাজার স্বৈরাচারী ক্ষমতা আর আচরণের অবসান ঘটানোর জন্যে জনগণ শান্তিপূর্ণ উপায়ে চেষ্টা করে ব্যর্থ হয়ে বিপ্লবের পথ বেছে নিয়েছিল। এবং এই যে রাজতন্ত্র, এর সমর্থক ছিল গির্জা আর অভিজাততন্ত্র। শিল্প বিপ্লবের ফলে গড়ে ওঠা যে বুর্জোয়া শ্রেণী, তারা মুখ্য শ্রেণীর মর্যাদা পাওয়া ও রাজনীতি প্রশাসনকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে যে সচেষ্ট হয়, তখন দ্বন্দ্ব বেঁধে যায় এদের সাথে, রাজশক্তির সাথে। 18 শতকের মাঝামাঝি থেকে ফ্রান্সের সাধারণ মানুষের অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে। বিচ্ছিন্নভাবে আন্দোলন চলে 18 শতকে, এবং যা পরবর্তীতে ফরাসি বিপ্লবের রূপ নেয়। রাজার বিরুদ্ধে বুর্জোয়া শ্রেণীর যে ক্ষোভ, সেটি সাধারণ জনগণকে এই বিপ্লবের উস্কানি দিয়েছিল। এবং জনগণের বস্তুত ওই শতকের 8 দশকে যে আর্থিক সামাজিক বিশৃঙ্খলা, আতঙ্ক, সংকট, সেটি ফ্রান্সকে গ্রাস করেছিল। এবং কিছু সংঘ ও ক্লাব তৈরি হয়েছিল যারা জনগণকে বিপ্লবের মন্ত্রে দীক্ষিত করে 1789 সালে এই বিপ্লব সূচিত হয়েছিল। এই যে বিপ্লব, এই সময় থেকে রাষ্ট্রচিন্তায় এক নবযুগের সূচনা হয়। শুরু হয় সনাতন নীতি আর প্রতিষ্ঠানের ভাঙন। আধুনিক জাতীয়তাবাদী আদর্শের উৎস হিসেবেও দেখা হয় এই বিপ্লবকে। লোকায়তবাদী যে চিন্তাধারা, সেটি প্রবলতর হতে থাকে এবং ফরাসি বিপ্লবে মানবাধিকারের যে ঘোষণাপত্র, সেটি সমগ্র বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠার ভূমিকা রাখে। তোমরা জানো, ফরাসি বিপ্লবের সেই মহান স্লোগান সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব, এই যে স্লোগানের আদর্শে সারা বিশ্ব তখন অনুপ্রাণিত হয় এবং গণতন্ত্রের দিকে ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে প্রয়াসী হয় মানুষ। সর্বাধিক সংখ্যক নাগরিককে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে আইন সংশোধনের দাবি হয়েছিল এই সময় ফ্রান্সে, যেটি বাস্তবায়িত হয়েছিল, যা গণতন্ত্রের ভিত্তি নির্মাণ করেছিল। প্রিয় ছাত্ররা, এই যেসব ঘটনাবলী আধুনিক রাষ্ট্রচিন্তাকে প্রভাবিত করেছে, সেইটির সাথে সাথে এসো আমরা আধুনিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলির সাথেও একটু পরিচিত হই। প্রথম বৈশিষ্ট্য হিসেবে আমরা এখানে এনেছি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে। বস্তুত সমগ্র মধ্যযুগে ব্যক্তিকে গির্জা, সামন্ত প্রভু আর রাজার পীড়ন সহ্য করতে হয়েছে। 3 প্রভুকে সন্তুষ্ট করা জনগণের পক্ষে সম্ভব হয়নি। আধুনিক যুগের উদ্ভব হয় ব্যক্তির যুক্তিবাদিতা, ব্যক্তির রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। যুক্তি, অভিজ্ঞতা, বিচার বুদ্ধি দিয়ে ব্যক্তি সমস্ত ঘটনাকে বিশ্লেষণ করতে প্রবৃত্ত হয়। এর ফলে গির্জার প্রভাব কমে যায়, ব্যক্তি নিজ মর্যাদায় আসীন হয়। সমাজ, রাষ্ট্র, এগুলি যে পার্থিব কর্তৃপক্ষ, 16 শতক থেকে এই ধারণার মাধ্যমে ইহজাগতিক বিষয়ের উপরে গুরুত্ব আরোপিত হয়। মানব মনে বৈষম্যের ধারণা ও সাম্যের প্রতি অনুরাগ সৃষ্টি হয়। সাম্য চিন্তাকে বাস্তবে রূপায়ণের জন্য মানুষ তৎপর হয়। জনগণই যে রাষ্ট্রের চরম ক্ষমতার উৎস, ব্যক্তি সেই সম্পর্কে ধারণা লাভ করে এবং এই ধারণা আধুনিক সভ্যতা, দর্শন, তত্ত্বের ভিত্তি স্থাপন করে।
আধুনিক যুগে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিবর্তন ব্যক্তিকে পাদপ্রদীপের নিচে নিয়ে এসেছে। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের প্রবক্তা মিলের মতে ব্যক্তির সুখ বিধান করাই রাষ্ট্রের প্রধান দায়িত্ব। সরকার এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে অন্য কোনো সমাজ ব্যবস্থার অনুকূলে পথ ছেড়ে দেওয়া প্রয়োজন। পরের বিষয়টি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব। বস্তুত জাতীয় রাষ্ট্রের ধারণা, এক জাতি এক রাষ্ট্র, এই যে ধারণা, সেটি আধুনিক রাষ্ট্রচিন্তার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তোমরা জানো, প্রথম বর্ষেই জেনেছ, ম্যাকিয়াভেলিকে আমরা আধুনিক রাষ্ট্রচিন্তার প্রবর্তক বলি। তার যে সেকিউলার বা ধর্মনিরপেক্ষ চিন্তাভাবনা এবং যে যুক্তিবাদ, সেটি প্রসারের ফলে যে ভাবধারা প্রচলিত হয়, সেটি বিশেষভাবে সমাদৃত হয় জনগণের কাছে। জনগণের কাছে যে ভাব বিশেষভাবে গুরুত্ব পায়, সেটি হচ্ছে কেবলমাত্র যুক্তি নির্ভর সমাজ, রাষ্ট্র ও সরকারি মানব কল্যাণে সহায়ক। গির্জার প্রভাব অন্তর্হিত হওয়ার সাথে সাথে জাতীয় রাষ্ট্র ও এর সার্বভৌমতা এক বাস্তব সত্যে পরিণতি লাভ করে। প্রিয় ছাত্ররা, এরপরে যে বিষয়টি আমরা আলোচনা করব আধুনিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য হিসেবে, সেটি উপযোগবাদ। আধুনিক রাষ্ট্রচিন্তায় এক গুরুত্বপূর্ণ সংযোজন এই উপযোগবাদ। উপযোগবাদ হল মানব আচরণের প্রকৃতি ও অভিপ্রায়ের এক মতবাদ, যার মাধ্যমে লাভ ও ক্ষতির পরিমাপ নির্ণয় করা হয়। সরকার কতটুকু মানব কল্যাণে ইচ্ছুক, এই নীতির মাধ্যমে তা বোঝা যায়। উপযোগবাদের প্রবক্তা যে বেনথাম, তার মতে প্রকৃতি মানব জাতিকে আনন্দ ও বেদনা নামক দুই সার্বভৌম প্রভুর শাসনাধীনে স্থাপন করেছে। আমাদের কি করা উচিত এবং কি উচিত না তা নির্দেশ দেওয়া এবং আমরা যথার্থই কি করব তা স্থির করা এই দুই প্রভুর কাজ। বস্তুত প্রয়োজনীয়তা বা উপযোগিতার ভিত্তিতেই মানুষের যাবতীয় কর্মকাণ্ড নিয়ন্ত্রিত। এই যে ধারণা, সেটি রাষ্ট্রের ক্ষেত্রে প্রয়োগ করা, অর্থাৎ মানুষের আনন্দ বৃদ্ধি, যেটি পরবর্তীতে এভাবে তিনি বলেছিলেন যে সর্বাধিক সংখ্যক ব্যক্তির জন্য সর্বাধিক মঙ্গল, এটি হচ্ছে রাষ্ট্রের কাজ। এই যে ভিউ, এই যে দৃষ্টিভঙ্গি, এটি আসলে আধুনিক রাষ্ট্রচিন্তাকে এগিয়ে নিয়ে গেছে। পরবর্তী বিষয়টি হচ্ছে উদারতাবাদ। উদারতাবাদ এমন এক ধরনের মতবাদ, প্রিয় ছাত্ররা, যেখানে ব্যক্তির সর্বাঙ্গীন কল্যাণ আর উন্নতিকে মহামূল্যবান বলে মনে করা হয়। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণকে অশুভ বলে মনে করা হয়। ব্যক্তির জন্যে সমাজ, ব্যক্তির জন্যে রাষ্ট্র এবং ব্যক্তির উন্নতি উদারতাবাদের মূল লক্ষ্য। এই যে উদারতাবাদী চিন্তাভাবনা, সেটি আসলে আধুনিক রাষ্ট্রচিন্তার এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা আধুনিক রাষ্ট্রচিন্তাকে এক বিশেষ ভাবে আমাদের সামনে তুলে ধরেছে। এরপরের পয়েন্টটি জাতীয়তাবাদ। প্রিয় ছাত্ররা, তোমরা জানোই আসলে জাতীয় রাষ্ট্রের ধারণা, জাতীয়তাবাদ, সেটি হচ্ছে আধুনিক রাষ্ট্রগুলির ধর্ম বলে পরিগণিত হয় এবং এটি আধুনিক রাষ্ট্রচিন্তার প্রাথমিক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। মধ্যযুগের শেষ থেকেই এই জাতীয় ধারণার সূচনা হয়েছিল, যা আধুনিক জাতিরাষ্ট্রের ধর্মে পরিণত হয়েছে। আমরা আমাদের যে কোনো চিন্তা ভাবনা বা বৈশ্বিক ক্ষেত্রে আমাদের লাভ ক্ষতির যে হিসাব, সেটি জাতীয় রাষ্ট্রের সূত্র ধরেই করে থাকি। যেমন আন্তর্জাতিক এই যে ক্রিকেট খেলা হচ্ছে বা এই যেগুলি, তোমরা নিশ্চয়ই তোমার
টিম যেমনই হোক অথবা অন্য রাষ্ট্রের টিম যতই ভালো হোক, নিজের রাষ্ট্রের যে টিম সেটিকেই তোমরা বেশি ভালোবাসো বা সেটিকেই তোমরা বিজয়ী হোক কামনা করো। এই যে ফিলিংস, আমরা একরকম এবং আমরা অন্যদের চেয়ে আলাদা, এই বোধটাই অর্থাৎ এক ধরনের আবেগ এবং দেশাত্মবোধের যে অতিরঞ্জন, সেটি হচ্ছে জাতীয়তাবাদ, এভাবেই হায়েস বলেছিলেন। এবং সেই যে বোধ, সেই বোধই আধুনিক রাষ্ট্রচিন্তায় খুব গুরুত্বপূর্ণভাবে প্রভাব বিস্তার করেছে। এবং এর যে বিষয়টি, এই বিষয়টিকে আমাদের সামনে নিয়ে এসেছিলেন ধারাবাহিকভাবে রুশো, ভল্টেয়ার, তারা ছিলেন এই জাতীয়তাবাদী চিন্তার দিশারি। পরবর্তী পয়েন্টটি ধর্মনিরপেক্ষতা। প্রিয় ছাত্ররা, মধ্যযুগ থেকে রাষ্ট্রচিন্তাকে আধুনিক যুগে স্বাতন্ত্র্য দানকারী একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা। রাষ্ট্রচিন্তায় ব্যাপক প্রভাব বিস্তার করেছে এটি। তোমাদের মনে আছে বোধহয় যে ম্যাকিয়াভেলি রাষ্ট্রনীতি থেকে ধর্মনীতিকে বিচ্ছেদ করে, অর্থাৎ রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের ন্যায় হিসাবে শাসকের এমনকি ডুয়েল মরালিটি বা দুই ধরনের ন্যায়ের কথা বলেছিলেন। শাসক ব্যক্তিগত জীবনে যেমনই হোক, রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন এবং সেটি হবে ন্যায়, এরকম বিষয়টি ছিল। অর্থাৎ এখানে এই ধর্মনিরপেক্ষতায় যে মূল কথাটি, সেটি হচ্ছে ধর্ম ব্যক্তিগত ব্যাপার, রাষ্ট্র ধর্মের প্রতি কোনো নির্দিষ্ট ধর্মের প্রতি কোনো ঝোঁক দেখাবে না এবং রাষ্ট্র তার মানে ধর্ম বর্ণ নির্বিশেষে তার সকল জনগণের ক্ষেত্রে সমান দৃষ্টি দিয়ে জনগণের স্বার্থ, রাষ্ট্রকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে রাষ্ট্রের স্বার্থ, এই বিষয়গুলিকে গুরুত্ব দেবে। প্রিয় ছাত্ররা, আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হচ্ছে সাম্রাজ্যবাদ, যেটি আসলে পুঁজিবাদের এক অনিবার্য ফলশ্রুতি। আমরা পুঁজিবাদের কথা আগেই আলোচনা করেছি। পুঁজিবাদী যে সব দেশ শিল্প বিপ্লবের পর প্রভূত দ্রব্য সামগ্রী উৎপাদন করেছিল, সেই সব দ্রব্য সামগ্রী বাজারজাতকরণ, বাণিজ্য সম্প্রসারণ, মুনাফা লাভের উদ্দেশ্যে তাদেরকে উপনিবেশ সৃষ্টি করতে তারা প্রয়াসী হয় এবং আধিপত্য বিস্তার করার চেষ্টা করে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে। এভাবেই জন্ম নেয় সাম্রাজ্যবাদী ধ্যান ধারণা এবং আধুনিক রাষ্ট্রচিন্তায় পুরনো সাম্রাজ্যবাদী ধারণা চলে গেলেও নব্য উপনিবেশবাদ বা নব্য ধরনের সাম্রাজ্যবাদী প্রক্রিয়া দেখা যায়। বলা যায় সাম্রাজ্যবাদ তার কৌশল পরিবর্তন করেও নিজেদের স্বার্থ রক্ষার যে প্রচেষ্টা সেটি অব্যাহত রেখেছে। এবং গুরুত্বপূর্ণ আরেকটি সংযোজন হচ্ছে প্রিয় ছাত্ররা সমাজতন্ত্রবাদ। তোমাদের কিছু আগেই বলছিলাম যে শিল্প বিপ্লবের ফলে সমাজে যে প্রভূত সম্পদ সৃষ্টি, সেটি একদিকে যেমন ইতিবাচক ছিল, তেমনি এর নেতিবাচকতা মুখোমুখি হয়েছিল মূলত শ্রমিক শ্রেণী। প্রিয় ছাত্ররা, সামন্ত প্রথার ভাঙনের পরে শ্রমিকেরা যে শহরমুখী হয়েছিল, শিল্প কলকারখানায় কাজ করে নিজেদের ভাগ্যের পরিবর্তনের কথা ভেবেছিল, সেটি আসলে বাস্তবে দেখা যায়নি। বরং মালিক শ্রেণী তথা পুঁজিপতি শ্রেণী লাভের প্রায় সবটুকুই তারা উপভোগ করত এবং শ্রমিকদেরকে কেবলমাত্র জীবনযাপন বা ক্ষুণ্ণবৃত্তির ন্যূনতম মজুরি বা জীবনযাপনের সুবিধাদি দেওয়া হতো। এই যে বিষয়টি, সেটি এনেছিল ব্যাপক বঞ্চনা, অসাম্য আর শোষণের একটি পরিসর, যেটি কাল্পনিক সমাজতন্ত্রবাদীরাও এই যে অবস্থা সেটির অবসান কামনা করেছিলেন। কিন্তু তাদের সেই অবসান কামনার যে পথ, সেটি আসলে বস্তুত এই শোষণ বঞ্চনাকে উচ্ছেদ করার জন্য পর্যাপ্ত ছিল না, যার ফলে 19 শতকে আমরা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের দেখা পাই। তোমরা জানো যে কার্ল মার্কস হচ্ছেন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবর্তক
এবং তার সাথে ছিলেন এঙ্গেলস, এবং পরবর্তীতে এই যে সমাজতন্ত্রের যার মূল ঘ্রাণ হচ্ছে এরকম যে পৃথিবীর আলো বাতাসে সকলের যেমন সমান অধিকার, সম্পদ আর সুযোগে হোক সমান অধিকার, এই এর যে ঘ্রাণ সেটি আসলে সারা বিশ্বে শোষিত নির্যাতিত মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। কয়েকটি বিপ্লব হয়েছিল। তোমরা 1917 সালের রাশিয়ার বিপ্লব বা বলশেভিক বিপ্লবের কথা শুনে থাকবে, চীন বিপ্লবের কথা শুনে থাকবে, পূর্ব ইউরোপের বেশ কিছু দেশ, ল্যাটিন আমেরিকা, আমাদের এই এশিয়ায়ও যার বাতাস লেগেছিল। এবং বস্তুত এই যে আদর্শ এতটাই জনপ্রিয় হয়েছিল যে বিশ্বের বিভিন্ন দেশে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে মানে এই যে সকলের জন্য সুযোগ আর শোষণ বঞ্চনার অবসান এটি কামনা করেছিল। আমাদের সংবিধানে যে রাষ্ট্রের 4টি মূলনীতি তার মধ্যেও একটি রয়েছে এই সমাজতন্ত্র। এই যে সমাজতন্ত্র সেটি সমাজ কাঠামোতে এনেছিল বিপুল পরিবর্তন। উৎপাদন পদ্ধতি আর উৎপাদন সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনের বিষয়গুলি সেগুলি মানুষের সামনে নিয়ে এসেছিল, এবং মানুষ বিপ্লবের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য প্রচেষ্ট হয়েছে। সমাজতন্ত্রের পতাকা তলে নিজেদের সুন্দর জীবন কামনা করেছে। আমরা কয়েকজন তান্ত্রিক মতাদর্শ যারা পোষণ করে, কার্ল মার্কস, এঙ্গেলস, লেনিন, রাশিয়াতে যিনি সমাজতন্ত্র কায়েম করেছিলেন, মাও সেতুং, এদেরকে নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। প্রিয় ছাত্ররা, আজকের ক্লাসে তোমাদেরকে সংক্ষিপ্তভাবে ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যে বিষয়গুলি সম্পর্কে আমরা পড়ব সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি পরের ক্লাসে আমরা এই বিষয়গুলি নিয়ে ধারাবাহিক আলোচনার সূত্রপাত করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেই কামনা করে শেষ করছি। ধন্যবাদ।